ইতিমধ্যেই আমাদের রাজ্যের বেশ কয়েকটা জায়গায় একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবার প্রয়াস চলছে। একেবারে নির্দিষ্ট লক্ষ্যে এই প্রয়াসটা করা হচ্ছে। আমরা জানি এইভাবে এর আগেও বিভিন্ন জায়গায় এই জাতের লড়াইটাকে উস্কে দেবার চেষ্টা করা হয়েছিল। ক্ষমতায় যারা আছেন আর ক্ষমতায় যারা আসতে চান তারা এভাবেই জাতের লড়াইটা চালিয়ে যেতে চান। কারণ এই জাতের লড়াইকে মানুষকে মাতিয়ে দিতে পারলে অন্য আরও অনেক কিছু আড়াল করা যায়। আমাদের দেশের, আমাদের রাজ্যের প্রশাসনের মাথায় যারা বসে রয়েছেন তাদের নানা ধরনের ব্যর্থতা। এই ব্যর্থতা আড়াল করবার জন্যই বারবার ধর্মে ধর্মে লড়াইয়ের জিগিরটা ছড়িয়ে দেওয়া হয়। ঠিক এই মুহূর্তে আমাদের গোটা দেশে এই বিভাজন, এই বিভক্ত করবার প্রক্রিয়াটা একেবারে নির্দিষ্ট লক্ষ্যে চলছেই। গতকালই আমাদের এই রাজ্যের এক বিজেপি নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা জাতের লড়াইটাই করবেন, ভাত নয়। তাদের কাছে জাতের লড়াইটাই বড়। কোনো রাগঢাক করেনি, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। সত্যি তো, ভাতের লড়াই দরকার কি? ভাতের লড়াই করতে হলে তো ঠিকঠাক দেশের মানুষের কথা ভাবতে হয়, দেশের মানুষের উন্নতির কথা ভাবতে হয়। তার চেয়ে বরং জাতের লড়াই যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে কত ব্যর্থতা আড়াল করা সম্ভব হয়। আমরা তো বারবার দেখেছি, আমরা তো দেখছি তথাকথিত সংবাদ মাধ্যম দিনের পর দিন এই সাম্প্রদায়িকতাকে ইন্ধন জুগিয়ে চলেছেন। আমাদের সাংবাদিকতার যে রীতিনীতি আছে সেটাকে উপেক্ষা করে যেভাবে চলছে তাতে বারবার মনে হয় যে কবে আমরা ঠিক এইটার ঊর্ধ্বে উঠে বলতে শিখব। আজকে আমি যে শিরোনামটা দিয়েছি, শুধু ভাত দে বাকি সব বাদ দে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা কোটেশনের মধ্যে রেখেছি। আসলে বেশ কিছুদিন আগে একটা সামাজিক মাধ্যমে এসেছিল, একটা জায়গায় এক নেতা গেছে, সেখানে জীর্ণ বস্ত্রের শীর্ণ চেহারার একটা ছেলে, এই ধরনের জাতের লড়াই সেখানে বাঁধিয়ে দেওয়া হয়েছিল। একটা বাচ্চা ছেলে সেই নেতাকে তার হাত ধরে জিজ্ঞাসা করেছিল, সব বাদ দে শুধু ভাত দে। মুশকিল হচ্ছে আমরা না ঠিক এই কথাটাই বলতে পারি না, আমরা যে বলতে শিখিনি। সব বাদ দেওয়াই তো উচিত, শুধু ভাত দেওয়ার কথাই তো বলা উচিত নেতাদের। আমরা কেউ, এটা আমাদের নাগরিকদের ব্যর্থতা, এদেশের সাধারণ মানুষের ব্যর্থতা যে আমাদের নেতাদের কাছে যেটা দরকার সেটা আমরা চাইতে পারি না বা চাইতে বাধ্য করতে পারি না। বলতে পারি না তোমরা ব্যর্থ হয়েছ, তোমরা যে দায়িত্ব নিয়ে গেছিলে সে দায়িত্ব তোমরা পালন করতে পারোনি, এটা আমরা বলতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, আমাদের নাগরিক হয়ে ওঠার ব্যর্থতা। আসলে গণতান্ত্রিক ব্যবস্থাপনা বললেই তো হয় না। গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে রক্ষার দায় তো আসলে মানুষের, নাগরিকের। তাদের বোধে, তাদের চেতনায় যদি এই বোধগুলো কাজ না করে তাহলে নেতারা যেমন হবার তেমনই হবে। আমরা চোখের সামনে তাই দেখতে পাচ্ছি। শুধুমাত্র ক্ষমতার দড়ি টানাটানিতে তারা ব্যস্ত থাকেন, এভাবেই চলে। মানুষ তার জীবনযাপনের সমস্যা নিয়ে আরও গভীরে চলে যায়। কোথাও যথার্থ প্রশ্নগুলো ওঠে না, যে প্রশ্নগুলো ওঠা উচিত নাগরিকদের কাছ থেকে, বারবার ওঠা উচিত। ভাবা যায় আজকের এই সময়ে দাঁড়িয়ে প্রযুক্তি যেখানে কোথায় পৌঁছেছে, সেখানে দাঁড়িয়ে শুধু মন্দির মসজিদ, শুধু হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এই করে কাটিয়ে দেওয়া যায়, এই অঙ্কে ভোট কেটে নেওয়া যায়। কেউ ভাবছেন না। আমরা বলতে বলতে কতজনই বা শোনেন, কিন্তু উল্টো দিকে যদি বলতাম, এই বিভাজনে যদি ইন্ধন দিয়ে কোনো কথা বলতাম, তাহলে কত লোক জুটে যেত, কত যাকে বলে ওই আমাদের ভাষায় ভিউজ হয়ে যেত, কত মানুষ দেখতো। মানুষ খুব আগ্রহ পায় এগুলো শুনতে, জানতে। সেই জন্যই বোধহয় নেতারাও এইভাবে ভাতের বদলে জাত দিয়ে আমাদের ভুলিয়ে রাখতে পারছে। আমাদেরকে বারবার ভাবতে হবে। দেশে একটা আইন তৈরি হয়েছে, ওয়াকফ বিল নিয়ে আসা হয়েছে, সেটা আইনে পরিণত হয়ে গেছে, আমরা জানি। সেটাকে কেন্দ্র করে যদি একটু সচেতন হবার প্রয়াস করা হতো, যদি সবাই ভাবতেন কি সেটা, কেন সেটা পরিবর্তন করা হলো, কিসের জন্য করা হলো, যদি সেটা ভাবা যেত, তাহলে
অন্যরকম একটা বার্তা পৌঁছে দেওয়া যেত, সেটা আমরা করিনি, আমরা করি না। আমরা বাহ্যিক বিষয়ে সব থেকে বেশি উৎসাহিত হই, আর উৎসাহিত হই বলেই নেতাদের হাতে অস্ত্র উঠে যায়, তারা নিজেদের মতো খেলতে পারে। এতগুলো ছেলে মেয়ের চাকরি চলে গেল স্রেফ সরকারি দুর্নীতির জন্য। ভয়ঙ্কর দুর্নীতি করেছে রাজ্য সরকার, সেটা নয়, সেটাকে পেরিয়ে এই জাতের রাজনীতি, এই ধর্মের রাজনীতিটা প্রবল হয়ে উঠছে, প্রবল হয়ে উঠতে দিচ্ছেন এ রাজ্যের শাসক এবং যারা ক্ষমতায় আসতে চাইছেন তারা। এভাবেই চলে, মানুষকে এভাবেই দিনের পর দিন বোকা বানানো যায়। আসুন ভাত দেওয়ার দাবিটাকে একটু ছড়িয়ে দেওয়া যায় কিনা আমরা সে চেষ্টা করি। ভাত দেওয়ার দাবিটা কেন তোলা উচিত সে কথাগুলো বলি। খুব কম সংখ্যক মানুষ শুনবেন জানি, কম সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো, তবু বলতেই হবে, আমরা বলে যাব। আমাদের তো এটুকুই দায়, বা আমরা এটুকুই পারি, ভাত দেওয়ার কথাটা বলতে পারি। ভাত দেওয়াটাই যে দায়িত্ব ছিল আমাদের দেশের নেতাদের, ধর্ম জাত বিষয় যে তাদের জ্ঞান দেওয়ার কথা নয়, বা তাদের কাছ থেকে আমরা জ্ঞান শুনবো না, সেটা বলাটা আমরা ভুলে গেছি। তবু চেষ্টা করি, যদি ওই যে বললাম, বারবার এই কথাটা বলি, যদি কিছু মানুষের বোধে চেতনায় একটু নাড়া দেওয়া যায়, একটু প্রশ্নটা তারা করতে শেখেন। আসুন এই ভাত দেওয়ার দাবিতে, জাতপাত বাদ দিয়ে শুধু ভাত দেওয়ার দাবিতে কেন আমাদের নেতাদের আমরা সচেষ্ট করতে পারি না, তার কারণটা একটু বোঝবার চেষ্টা করি। আলোচনার জন্য এই মুহূর্তে অনুপম লাইভ অনুষ্ঠানে যারা আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন, আসুন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার। আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী ডক্টর উজ্জয়িনী হালিম, আর আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি উজ্জয়িনীর কাছেই প্রথম আসি। উজ্জয়িনী, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি ভারতের বিভিন্ন জায়গাতে গিয়ে কাজ করেন, আপনারা মূলত এডিআর বলে যে সংগঠন, সেই সংগঠনটা নিয়ে কাজ করেন এবং মানুষের নাগরিক হিসেবে যাতে চেতনা বাড়ে, চেতনা বৃদ্ধি করানো যায়, সেই প্রসঙ্গে আপনি বারবার সরব থেকেছেন। আপনি বলেন আপনাদের সংগঠনও সেই লক্ষ্যে কাজ করে, কিন্তু চারপাশে যা ঘটছে কোথাও মনে হয় না যে ঠিক সচেতন হয়ে ওঠা যাকে বলে, আমরা সচেতন নাগরিক তৈরি করতে পারিনি বলেই আমাদের গণতন্ত্রটা, আমাদের এই ব্যবস্থাপনাটা এতটা বিপদের মুখে পড়েছে। শোনা যাচ্ছে? উজ্জয়িনী শুনতে পাচ্ছেন? আমিও কিন্তু শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? আমাকে প্রশ্ন করেছো? না, আমি উজ্জয়িনীকে প্রথম বলতে বলছিলাম। হ্যাঁ, উজ্জয়িনী শুনতে পেয়েছেন আপনি? আমি কিন্তু নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছে, আমি নেটওয়ার্কটা করে নিয়ে জলদি। ঠিক আছে, ঠিক আছে, আপনি এবার শুনতে পাচ্ছেন? আপনি নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, আমি আপনার প্রশ্নটা নিয়ে আমি শুনতে পাচ্ছি। বেশ বেশ বেশ, আমি কিছু পরে আপনার কাছে আসছি। আমি মিরাতুনদের কাছে একই প্রশ্ন রাখি। মিরাতুনদি, আপনার মনে আছে যে আমরা জাতপাতের ঊর্ধ্বে ভাত দেওয়ার কথাটা বারবার বলেছি, কিন্তু খুব বেশি সংখ্যক মানুষ কি তাতে তাড়িত হয়েছে? বোধহয় সমস্যা হচ্ছে কিছু। শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ অনুপম? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ প্রশ্ন মিরাতুন্দি, আপনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমরা তো বারবার এই ভাত দেওয়ার কথাটা সামনে আনতে চাইছি, কিন্তু সেই বিষয়টা সাধারণ মানুষকে কি সেভাবে তাড়িত করতে পারছে? আমি একবার একটা ইউটিউবে একটা প্রচার একদম দেখেছিলাম। একদম একদম, এটাই ছোট ছেলে, একজনের গেঞ্জি একটু ভালো, আরেকজনের গেঞ্জিটা শতচ্ছিন্ন, গায়ে দিয়ে তারা বলছে হিন্দু মুসলমান বাদ দে, ভাত দে। এত কষ্ট হয়েছিল, আবার ভেতরে তৃপ্তিও হয়েছিল যে এরকম কথা বলবার, ছড়াবার মানুষও আছে। আসল কথাটা বলবার, মানুষকে হিন্দু মুসলমান হিসেবে দেখাটাই বড় হয়ে গেল। পেটে ভাত আছে কি, জল আছে কিনা, খাবার, পরিমিত খাবার পায় কিনা প্রতিদিন, আর স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য ইত্যাদি পাচ্ছে কিনা,
কাজ আছে কিনা এসব দেখার দরকার নেই। আজকে কি হচ্ছে, তোমার প্রশ্নটা যদি আরেকবার বলো, আমাকে কি প্রশ্নের উত্তর দিতে বলছো? আজকের যে একদম। পরিস্থিতি আজকে আমরা যে যেটা আমি দেখতে পাচ্ছি। আমি যেটা জানতে চেয়েছি যে এই যে ভাত দেওয়ার কথাটা আমরাও বারবার বলেছি, কিন্তু সেভাবে মানুষকে তাড়িত করতে পারছেন না। মানে সবাই জাতপাত নিয়েই ব্যস্ত থাকছে, এবং সেটাই অস্ত্র হয়ে উঠছে আমাদের দেশের নেতাদের, দলগুলোর। হ্যাঁ, প্রধান মানুষের প্রত্যেক দিন যে অভাব অভিযোগগুলো মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে শুধু বললে মুশকিল, প্রত্যেক দিনের জীবনকে বিপর্যস্ত করছে, প্রত্যেক দিনের জীবনকে, সকাল থেকে উঠে রাত পর্যন্ত ঘুমোতে যাওয়া পর্যন্ত। সেই ভাবনায় যেন তারা তাড়িত না হয়, যেন তারা বুঝতে না পারে যে কেন তাদের এই বিপর্যস্ত জীবন, কাদের জন্য এই বিপর্যস্ত জীবন তাদের ৭৭৭ বছরের স্বাধীন দেশে ভোগ করতে হচ্ছে, সেটা যাতে বুঝতে না পারে তার জন্য সুচতুর পরিকল্পনা করছে দেশের শাসক দলীয় নেতা নেত্রীরা। বিশেষ করে তাদেরকে বেশি দোষারোপ করব, কারণ তাদের হাতেই রয়েছে সবকিছু করার ভার। তা কি রাজ্যের শাসক দল কি কেন্দ্রের শাসক দল, তাদের আমরা দেখতে পাচ্ছি এই ভাত যে নেই ঘরে, মানুষের ঘরে যে রোজগার নেই, আজকে লেখাপড়া শিখে শিক্ষিত ছেলে মেয়েরা বেকার ঘুরে বেড়াচ্ছে, হয়তো অনেক কষ্ট করে অনেক দুঃখ দুর্দশা সহ্য করে টাকা পয়সা ধার দেনা করে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছে, তারা কিন্তু চাকরি পাচ্ছে না। এই ধরনের যে যাবতীয় অসুবিধা, দুরন্ত ব্যাধি হলে চিকিৎসা করতে পারছে না, চিকিৎসা করার কোনো উপায় নেই, এই সমস্ত অসুবিধাগুলো ভুলিয়ে দেওয়া হচ্ছে, ভাতের অভাবও ভুলিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তুমি হিন্দু, তুমি মুসলমান। আমি একটা শাসক দলের কথা বলছি, কেন্দ্রীয় শাসক দল, এবং রাজ্যের শাসক দল তাতে আবার ভালো করে ধোঁয়া দেয় এই হিন্দু মুসলমানের সম্পর্কের মধ্যে, তারাও আবার উত্তপ্ত করে আমি আছি তোমাদের পাশে, ভয় নেই। এটাও এক ধরনের সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার, বাকি কিচ্ছু দিচ্ছে না, ভাত তো শুধু নয়, কিছুই দিচ্ছে না। আর আসছে শুধুমাত্র পরিচয়, মানুষের পরিচয় তার ধর্ম বিশ্বাস। এটা আমি ভেবে পাই না যে আমি মানুষের কাছে, আমরা আজকে তুমি সহ আমরা সকলে আজকে যারা এসেছি এখানে, আমরা এখানে মুখ দেখাতে আসিনি, আমরা অত্যন্ত কাতর মন নিয়ে এসেছি যে মানুষ যদি বুঝতে পারে, দেশের মানুষ যারা ভাববে, এই আবেদনটাই যাদের মুখে আমরা শুনতে পাবো এটাই ভেবেছিলাম, সেই মানুষের সংখ্যাই বেশি আমাদের দেশে। অথচ সেই মানুষরা আজকে ভাগ করছে নিজেদের মধ্যে, ওরা মুসলমান আমরা হিন্দু, আমরা হিন্দু ওরা মুসলমান, এবং সেই শিক্ষাটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, এই বুলিটা ওদের মুখে তুলে দিচ্ছে, ভাতের ভাবনা ছেড়ে অন্য সবকিছুর অভিযোগের ভাবনা, অভাবের ভাবনা ছেড়ে এটা খুব সুন্দরভাবে তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আমাদের আবেদন সেইখানে যে আমার ধর্ম পরিচয়, আমি হিন্দু না মুসলমান, সে কি বোঝা যায়? আর কেন মানুষ হিন্দু হয় মুসলমান হয় এটা বলি আজকে একটু। কেন কোনো মানুষ হিন্দু কোনো মানুষ মুসলমান হয় কেন? মানুষের সব সহায়তা দিতে পারে না বা দেয় না। আমার অনেক থাকলে আমি কি চাইবো যার 10টা মানুষের সাথে আমার সেই সম্পত্তিগুলো সমভাবে বন্টন করে দেব আমি নিজেই? এরকম মানসিকতার মানুষ আমাদের দেশে জন্মেছে, এখন আছে? নেই। নেতা নেত্রীরা করছে যে সবার সমান ভাগ হোক দেশের সম্পদ, সবার মধ্যে বিলি বন্টন করে দিই সমানভাবে, ক্ষমতা তাদের আছে কিন্তু তারা করছে না, সেদিকে কিচ্ছু দৃষ্টি নেই। এখন এবারে আমার বক্তব্য সমস্ত আমাদের গণতান্ত্রিক দেশের সমস্ত জনগণের কাছে বক্তব্য, আমার যে কোনো মানুষের ধর্ম বিশ্বাস তাকে তার জীবনের যে অসহায়তা, সেই অসহায়তা থেকে কিছুটা শান্তি দেয়, যে ঈশ্বর আছেন, দেখবেন আমার কষ্ট দূর করবে, আল্লাহ আছেন আমার কষ্ট দূর করবে, ভগবান আছে আমার কষ্ট দূর করবে, এই বিশ্বাসটা নিয়ে সে বেঁচে থাকে। বেঁচে থাকার অবলম্বন, বেঁচে থাকার সবকিছু যখন কেড়ে নেওয়া হয়, তখন এই বিশ্বাসটুকু নিয়ে হিন্দু হোক মুসলমান হোক তারা বাঁচে। যাদের সেই বিশ্বাস নেই, নিজেদের আত্মপ্রত্যয় আছে, তারা সেই বিশ্বাসে যায় না। তো সেই বিশ্বাসটুকুকে নিয়ে টানাটানি করছে আজকে শাসক দল, কেন্দ্রের রাজ্যের দুদলই। কেন্দ্রেরই বেশি, তারাই মানুষকে যে তুমি হিন্দু তুমি মুসলমান, কিন্তু মানুষ ভুলে যাচ্ছে আমি মানুষ ও মানুষ,
আমরা দুজনেই পাশাপাশি বাস করতে পারি, পাশাপাশি বসে কাজ করতে পারি, পাশাপাশি বসে খেতে পারি, পাশাপাশি আমরা সব করতে পারি। একই দেশের মানুষ আমরা ভারতবাসী। এই পরিচয়টা ভুলে যাচ্ছে। মানুষের কথা না হয় আমি ছেড়েও দিলাম, এই পরিচয়টুকু তো তারা মাথায় রাখতে পারে যে আমরা এক দেশে বাস করি, একই দেশবাসী, একই ভারতবাসী। ভারতের যদি দুঃখ কপালে থাকে, সব কপালে থাকে, মানে দুঃখ বিপর্যয় নেমে আসে, তাহলে সেই দুঃখ বিপর্যয় আমরা ভাগাভাগি করে নেব। যদি ভারত আজকে সমস্ত দিক থেকে খুব সুন্দর অবস্থান থাকতে পারে, আর্থিক অবস্থান, বনবাদী অবস্থান, তাহলে সেগুলোও আমরা ভাগাভাগি করে নেব। এই মানসিকতাটা বর্জন করে কি করছে, সংবিধান বদল, গোটা দেশের পরিচয় বদল, ধর্মনিরপেক্ষ দেশ, এই সংবিধানের এই মূল কথাটাই বদল। এই সব কিছু বদল করে দিলে, এক এক সময় অনুপম, আমার মনে হয়, এটা বলেই শেষ করি, এই সব কিছু বদল করে দিলে যা কিছু আমাদের ভালো ছিল, গর্বের ছিল সারা পৃথিবীতে, সেগুলো বদল করে দিলে প্রতিটা মানুষের একই রকম অবস্থা হবে। আমার এক এক সময় বলতে ইচ্ছে করে, যদি তা হয় কোনো ম্যাজিক, হ্যাঁ এইটুকু বদল করলেই হবে, তাহলে হোক। আমার এটাও বলতে ইচ্ছে করে, বড় কষ্টে, বড় দুঃখে, বড় মর্ম ব্যথা নিয়ে কথা বলছি, যে হোক তাহলে, হিন্দু ভারতই হোক, ধর্মনিরপেক্ষ ভারত নয়, হিন্দু ভারত হোক, তাহলে সব পরিবারের অবস্থা একরকম হবে, সমস্ত ভারতবাসী একরকম ভাবে থাকতে পারবে, এই হিন্দু মুসলমানের ঝগড়া আর লাগবে না তো। আমরা সেভাবে তৈরি হতে পারি না, আমরা নেতাদের বাধ্য করাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, নাগরিকের ব্যর্থতা। না, আসলে এইটাতে আমি একমত এই কারণে যে আমরা যে সমাজে বাস করি সেটা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত সমাজ। অর্থাৎ আমরা কিন্তু প্রতি মুহূর্তে রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। আমার ক্ষুধা, আমার কর্মসংস্থান, আমার স্বাস্থ্য, আমার শিক্ষা, এটা আমি কতটুকু পাবো, কতটুকু পাবো না, কারা পাবে কারা পাবে না, এটা রাষ্ট্র নির্ধারণ করে দিচ্ছে। রাষ্ট্র এগুলোর কোনো দায় নিচ্ছে না। ফলে যেটা হচ্ছে, একটা অসম ব্যবস্থা তৈরি হচ্ছে। এই গোটা যে অসম ব্যবস্থা, এই অসম ব্যবস্থার মধ্যে একটা লড়াইয়ে আমি ঢুকে পড়ছি যে আমাকে কোনোভাবে টিকে থাকতে হবে, এবং সেই টিকে থাকার যে লড়াইয়ে এক একজন এক এক ভাবে ব্যাপারটাকে দেখছে। কেউ মনে করছেন ওই মুসলমানরা দায়ী, ওদের জন্য আমাদের অবস্থা খারাপ। কেউ মনে করছেন ব্রাহ্মণরা, ওই দলিতদের জন্য আমাদের এরকম হচ্ছে, আদিবাসীদের জন্য আমাদের এরকম হচ্ছে। ওই যে 70% নিম্নবর্গের হিন্দু, তারাই আসলে ওই কোটার দৌলতে সবকিছু দেখাচ্ছে। আবার এরা জানে যে উচ্চ বর্ণের এই বর্ণাশ্রম চালু করে ওটা হিন্দু সমাজকে যেভাবে ভাগ করে দেওয়া হয়েছে, তাতে একটা শ্রেণী আর একটা শ্রেণীর বিরুদ্ধে লড়বে, এটাই এখানকার বাস্তবতা। ফলে এমন একটা বাস্তবতায় আমাকে ফেলে দেওয়া হয়েছে যে আমি যে সিদ্ধান্ত নিয়ে, এই সিদ্ধান্তের অনুযায়ী একটা ন্যায় বিচার, ন্যায় বোধ, ন্যায় নীতি এবং নীতিনিষ্ঠ ভাবে কাজ করব, তার কোনো সুযোগ রাষ্ট্র এবং এই সমাজ ব্যবস্থা আমার জন্য রাখে। ফলে আমি যেটা করি সেটা হচ্ছে, কখনো হিন্দু হই, কখনো মুসলিম হই, কখনো মাওবাদী হই, কখনো আরবান নকশাল হই, কখনো অন্য কিছু হই, কখনো তৃণমূল হয়ে চুরি করি, কখনো বিজেপি হয়ে লুটতরাজ করি। আমি বিভিন্ন ভাবে, মানুষ এনগেজ হয়ে যাচ্ছে। কোথাও বিজেপি হয়ে ভাবছে যে দেশটা যদি, সম্পদটা যদি লুটপাট করে সমস্ত কিছু বেঁচে দেই, তাহলে অন্তত আমার একটা হাল হবে। আবার তৃণমূল ভাবছে যে চাকরি থেকে শুরু করে যা যা বিক্রি করা যায়, দেশের জমি জায়গা, জঙ্গল, জল, জমি সবটাই যদি বিক্রি করে দিতে পারি, তাহলে আমি অনেক সুখে থাকতে পারবো অন্যের তুলনায়। রাষ্ট্র এমন একটা ব্যবস্থা কায়েম করেছে, যে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে একজন স্বাধীন নাগরিক তার নাগরিক সত্তা, তার নাগরিক চেতনাকে টিকিয়ে রাখতে পারছে না। ফলে গোটা দায়িত্বটা নাগরিকের ঘাড়ে নয়, রাষ্ট্রের ঘাড়ে। যার দায়িত্ব ছিল একটা সচেতন সম্পূর্ণ নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকারকে সুনিশ্চিত করা, এটা না করতে পারার জন্যই আজকে নাগরিকরা স্বতন্ত্র অবস্থান নিতে পারছে না। সে কিন্তু কোনো না কোনো ভাবে এই ব্যবস্থার শিকার হচ্ছে।
যে বিষয়টা বারবার করে আসে যে গণতান্ত্রিক মানে ভোট প্রক্রিয়ায় বদল, সেটাও তো একটা বিরাট অর্থবল এবং দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেভাবে নিয়ন্ত্রণ, তাহলে মানুষ আর যাবে কোথায়? মানে রাজনৈতিক নেতাদের ভয় পাইয়ে দেওয়া তো একমাত্র ভোট, সেখানেই যদি একটা কবজা তৈরি হয়ে যায়, কি নির্বাচন কমিশন যেভাবে তৈরি করা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়া, ভোট গণনা, গোটা বিষয়টার মধ্যে একটা অস্বচ্ছতা যদি থাকে, তাহলে সত্যি গণতন্ত্রের অবশিষ্ট কি রইল? যে যে টাইটেল দিয়ে আজকে আলোচনা হচ্ছে, শুধু ভাত দে বাকি সব বাদ দে, এবং আজকে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভাবে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিবস, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আজকে নির্বাচনের কথা, নির্বাচনী গণতন্ত্রের কথা, দেশের যে সাম্যের কথা, সমস্ত জাতির মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সমান অধিকারের কথা আলোচনা করব, এটাই স্বাভাবিক ছিল, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে যে জায়গাটাতে এসে আমরা দাঁড়িয়েছি সেটা খুব দুর্ভাগ্যজনক। যদি নির্বাচনী গণতন্ত্রের নানা লুপহোলস এর দিক থেকে দেখি, পুরো ব্যাপারটা যেটার উপরে, যেটা মীরাচন্দ্রী বলছিলেন, যে যারা নির্বাচক মন্ডলী অর্থাৎ সাধারণ মানুষ, তারা টলমল করছেন, তারা নিজেদের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে নিজেদের মতামত ভালো মন্দ বুঝে নিয়ে ভোট দিতে পারছেন না, বা ভোট দেওয়ার মতন অবস্থায় তারা নেই। এবং তার জন্য যেটা আপনিও বলছিলেন, রূপম বাবুও বলছিলেন, একটা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে দায়ী আমাদের এই নির্বাচনী গণতন্ত্রের বিভিন্ন পিলার্স, অর্থাৎ আপনার রাজনৈতিক দলই বলুন, সেটা আমাদের বিভিন্ন কমিশন গুলো বলুন, সমস্ত কিছু, এবং সংবাদ মাধ্যম খুব বড় রকম ভাবেই। তো কাকে ছেড়ে কাকে দেখবেন, সামগ্রিকভাবে যে জায়গাটাতে আজকে এসে দাঁড়িয়েছি, দুদিন পরে নির্বাচক মন্ডলীর ভূমিকা কতটা থাকবে নির্বাচনে, সেটাই আজকে একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইভিএম এ এক পরিমাণে ভোট পড়ে এবং আরেকটা পরিসংখ্যানে ভোট গণনা হয়, যা পড়েছে তার থেকে বেশি ভোট গণনা হচ্ছে বা তার থেকে কম ভোট গণনা হচ্ছে। এইরকম জিনিসও তো আমরা দেখেছি। আমরা একাধিক সময়, আজকে হিন্দু মুসলিম যে তর্ক বা যে জায়গাটাতে, যে অত্যন্ত ক্ষুদ্র একটা মানসিকতার জায়গা আমরা রাজনৈতিক চত্বরে দেখছি, এটার পিছনে তো বড় রকম একটা নির্বাচনী রাজনীতির একটা বিষয় রয়েছে। এবং প্রতিটা নির্বাচন, পশ্চিমবঙ্গের আমি বিগত 3-4টি নির্বাচনের কথা যখনই স্মরণ করি, নির্বাচনের সময় এই হিন্দু মুসলিম ডিগিট তোলা হয়েছে। এবং নির্বাচনের যখন বিভিন্ন প্রচার হয়, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তারা এই ধর্মকে টেনে এনে প্রচার করে, যেটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং যেটা নির্বাচনের যে নীতিমালা, মডেল কোড অফ কন্ডাক্ট, তারও বিরুদ্ধে যায়। কিন্তু নির্বাচন কমিশনকে আমরা কোনোদিন সেরকম ব্যবস্থা নিতে দেখিনি। আমরা আদালতকেও এই পরিপ্রেক্ষিতে সেরকম হস্তক্ষেপ করে কোনো বড় ব্যবস্থা নিতে দেখিনি। আমার মনে হয় আজকে যে মানে আমাদের হিন্দু মুসলিম এই জায়গাটাতে এসে আলোচনা করতে হচ্ছে, বড় প্রেক্ষাপটটাকে বাদ দিয়ে, এটা খুবই দুঃখের ব্যাপার, এটা করতে হচ্ছে কারণ আজকে পুরো রাজনীতিটা আমাদের এইখানে এনে দাঁড় করিয়েছে। আমি অন্যদের বক্তব্য খন্ড খন্ড ভাবে শুনতে পাচ্ছিলাম, এবং সেই ব্যাপারে আমি একমত যে আজকে তো আমাদের যে আসল সমস্যা, ভাতের সমস্যা, মানে অর্থনৈতিক সমস্যা, আমাদের জীবন জীবিকার সমস্যা, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। এবং আমরা যাতে আলোচনা না করি সেই জন্য আরো 50টা ইস্যু আমাদের সামনে এনে হাজির করা হয়েছে। আমরা আরো অনেক বড় বিষয় নিয়ে আলোচনা করছি না। আমরা এক দেশ এক নির্বাচনের নামে যে বিল এসেছে সেটা নিয়ে আলোচনা করার সময় পাচ্ছি না। আমরা সেটা আগামী দিনে অনেক বড় আমাদের সামনে, আমাদের যে নির্বাচনী গণতন্ত্রের কাঠামো, সেই মূল কাঠামোতে আঘাত হানতে চলেছে। আমরা নির্বাচনী প্রক্রিয়ার যে হাজারটা গাফিলতি, সেটা নিয়ে কথা বলতে পারছি না। যারা নির্বাচনের আসরে নামছেন তাদের প্রেক্ষাপট গুলো কত কালিমালিপ্ত আমরা বিভিন্ন সময় দেখছি, তাদেরই হলফনামা থেকে উঠে আসছে, সেগুলো নিয়ে আমরা সচেতন ভাবে কিছু বলতে পারছি না। রাজনৈতিক দলগুলোর নানান রকম দুর্নীতির সাথে তারা জড়িত, সে ব্যাপারে আমরা খুব কিছু বলতে পারছি না। কিন্তু আমাদের হিন্দু মুসলিম নিয়ে কথা বলতে বাধ্য করা হচ্ছে, এমন একটা আবহ তৈরি করা হয়েছে। এবং দুঃখের সাথে বলতেই হয় যে সংবাদ মাধ্যম ইত্যাদি দীর্ঘদিন ধরে এটা এমন ভাবে চালু করে রেখেছে যে আজকে এটা মানুষের কাছে গ্রহণযোগ্য বিষয় হয়ে গেছে, আলোচ্য বিষয় হয়ে গেছে। তথাকথিত শিক্ষিত মানুষেরাও এই আঙ্কিকে আলোচনা করতে লজ্জা পাচ্ছেন না, আলোচনা করছেন। যেটা মীরাচন্দ্রী বোধহয় বলছিলেন যে এটা বড় প্রশ্ন, যে হিন্দু কালকে থেকে যদি আমাদের দেশের একটা ধর্মীয় পরিচয় হয়, তাহলে আমাদের দেশের মৌলিক সমস্যাগুলোর কি সমাধান হয়ে যাবে? আমাদের দেশে প্রত্যেকটা মানুষের মৌলিক মানবাধিকার কি সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে? জল জমি জঙ্গলের উপর অধিকার কি সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে? সাংবাদিকতা কি মানে নিষ্কণ্টক হবে? সবাই কি নিরপেক্ষ হবে? তো সেই প্রশ্নগুলো আমরা করছি না, কারণ সেই প্রশ্নগুলো আমরা
যে করতে পারি, এই বোধ বুদ্ধিটাই আমাদের মধ্যে থেকে লুপ্ত হয়ে গেছে। এবং প্রচুর পরিমাণে গুজব ছড়ানো হচ্ছে, এই আমাদের এই গত 3-4 দিন ধরে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে বিশেষ বিশেষ রাজনৈতিক দল এবং বিশেষ বিশেষ মানুষজনেরা যেভাবে গুজব ছড়িয়ে রাজনৈতিক আবহাওয়াকে আরো তপ্ত করতে চাইছেন, এইটার থেকে সাধারণ মানুষ আর কবে বুঝবে যে এই ধরনের আবহাওয়া সৃষ্টি হলে সুবিধাটা কার হয়? যখন এই ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করা হয়, যখন এই ধরনের খুনোখুনির আবহাওয়া তৈরি করা হয়, এই সাধারণ আমি, আপনি এবং আমরা যারা সাধারণ মানুষ, তাদেরই বাড়িতে কেউ প্রাণ হারান, তাদেরই আর্থিক ক্ষতি হয়, তাদের আশেপাশের দোকানপাট বন্ধ থাকে, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। যে সমস্ত রাজনৈতিক নেতারা বড় বড় জায়গায় বসে বড় বড় ভাষণ দেন, তারা কতটা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন, তারা তার থেকে লাভবানই হন। তারা যে ধর্ম থেকেই আসুন, যে রাজনৈতিক দল থেকেই আসুন, রাজনৈতিক দলগুলোর কাছে আমরা যে একটা আশা রাখবো যে তারা তাদের একটা একটা কি বলবো একটা মৌলিক আদর্শগত জায়গা থেকে এই ধরনের অবস্থা যাতে তৈরি না হয় তার থেকে বিরত থাকবেন এবং এই ধরনের অবস্থা হলে তাকে দৃঢ়ভাবে কন্ট্রোল করবেন, সেই জায়গাটা আর নেই। আমরা ছোট থেকে পশ্চিমবঙ্গে কখনো এতটা ভিন্ন ধর্মের রাজনীতি দেখিনি, কোনোদিন ছিল না এটা বলবো না, চিরকালই ছিল, সত্য ছিল, কিন্তু এরকম ডালপালা মেলে এরকম বড় আকারে এবং এটাই প্রধান আকারে এসে এটাই রাজনীতির একমাত্র বিষয়বস্তু, এটা শিক্ষিত পশ্চিমবঙ্গের সমাজ এটাই আলোচনা করবে, এইটা ছোট থেকে দেখে বড় হয়নি, এই শিক্ষার এই পরিমণ্ডলে বড় হয়নি, কিন্তু এখন এটাই একটা বিষয়বস্তু হয়ে গেছে। কখনো 3 তালাক আসবে, 3 তালাকের পরে ওয়াকফ আসবে, ওয়াকফের আগে হিজাব আসবে, হিজাবের পরে আরেকটা কিছু আসবে, কোনো না কোনো ভাবে হিন্দু মুসলিম বিতর্কটাকে জিয়ে রাখতে হবে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, যেটা বলে আমি শেষ করি, যে আজকে ওয়াকফ বিতর্ক নিয়ে এত বিতর্ক হচ্ছে, প্রচুর হিন্দু মানুষ, সাধারণ মানুষ এটা অংশগ্রহণ করছেন, অনেক কিছু না জেনেই অংশগ্রহণ করছেন। আমিও জানতাম না ভালো করে ওয়াকফ বিষয়টা কি, এটার সম্পর্কে সংবিধান কি বলেছে, এই ট্রাস্ট বোর্ড কিভাবে গঠিত হয়, কি চলে, কি নীতি আছে, কি দুর্নীতি বা আছে, এগুলো আমরা জানতাম না, জানার আগ্রহ বোধ করিনি, এবং কোনো পরিসর বা পরিমণ্ডল নেই যেটা আমাদের সুশিক্ষিত করবে এগুলো বিষয়ে। অথচ একটা এমন ভাবে জিনিসটাকে পেশ করা হলো যেন ধর্মের উপরে আক্রমণ, সুতরাং দুই ধর্মের মানুষকে নামিয়ে দেওয়া হলো নানান রকম ভাবে, এবং সেটা নিয়ে একটা তাণ্ডব সৃষ্টি হচ্ছে, সেটা নিয়ে রাজনৈতিক ফায়দা হবে। এই ওয়াকফ বোর্ডে দুর্নীতি থাকতেই পারে, হয়তো অনেক পরিমাণেই আছে, কিন্তু নতুন বিল সেই দুর্নীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করবে তার কোনো পথরেখা বা নির্দিষ্ট কোনো রূপরেখা নতুন বিলে দেখতে পাওয়া যায় না। একদম, আমি আপনাকে শুধু এই বিষয়টা আরেকটা কথাই বলবো, যে জাস্ট অন্যরা হয়তো উত্তর দেবেন, কারণ আমি বেশি ভালো জানি না, বেশি ভালো উত্তর দিতেও পারবো না। একদিক থেকে কেন্দ্রীয় সরকার বলছেন, এবং হয়তো সঠিকভাবেই বলছেন, যে ওয়াকফ কোনো একটা ইনস্টিটিউশন না, কিন্তু অন্যদিকে যে ইনস্টিটিউশন ধর্মীয় না, সেখানে দানটা কেবলমাত্র প্র্যাকটিসিং মুসলিমরাই করতে পারবে, এই বৈপরীত্য বা এই ধরনের দ্বিচারিতার ব্যাপারটা যদি আসে, তাহলে সেটা মানুষ কিভাবে বুঝবে? এই নিয়ে আসলে আলোচনা হওয়া দরকার ধর্ম নিরপেক্ষ ভাবে, সেই আলোচনাটাও সুস্থভাবে কোথাও হচ্ছে বলে মনে হচ্ছে না।